মোহাম্মদ অনিক হোসেন। আমার বাসা ঢাকা মিরপুর 12 নম্বরে। আমার একটা ছোটোখাটো পরিবার আছে। আমার পরিবারে আমি আছি, আমার 2টা ছোট ভাই আছে, আর আমার বাবা আছে, মা আছে। আমাদের পরিবারটা একটা সচ্ছল পরিবার। আমার আব্বা একজন সিএনজি ড্রাইভার। সিএনজিটা আমার আব্বার নিজের টাকা কিনা, আমার আব্বা ভাড়া সিএনজি চালায় না। আমরা একটা বাসায় ভাড়া থাকি, বাট আমাদের পরিবারটা অনেক সুখী একটা পরিবার, সেটা বরাবরের মতো বলতেই হবে। তো আমাদের এই বাসাটার ভিতরে একটু প্রবলেম ক্রিয়েট করে। আমার আব্বা বলে যে আমরা এই বাসায় থাকবো না, নতুন একটা বাসা নিব। তো নতুন বাসা খুঁজতে থাকি। আসলে ঢাকা শহরে হুট করে বাসা খুঁজে পাওয়া খুব কঠিন একটা ব্যাপার। তো যাই হোক, আমার একটা ফ্রেন্ড থাকে যার নাম হচ্ছে শাপলা। শাপলা আর আমি একই কলেজে পড়ি। তো শাপলার সাথে একদিন কথায় কথায় বললাম যে আমার আব্বা বাসা খুঁজতেছে। তখন শাপলা আমাকে বলে যে আমাদের বাড়িতে একটা বাসা খালি আছে, উপরে টিন বাট নিচে বিল্ডিং করা, বাট বাসাটা অনেক সুন্দর, তোমার আব্বাকে নিয়ে আমাদের বাসাটা দেখাতে পারো। বাসাটা খালি আছে, যদি ওনার পছন্দ নেই যে কোনো সময় এখানে উঠে যেতে পারে। তো যথারীতি আমি বাবাকে গিয়ে বললাম যে বাবা, আমার একটা ফ্রেন্ড আছে শাপলা, যাদের একটা বাসা খালি আছে, সো আমরা যদি চাই আমরা ওদের বাসায় উঠতে পারি। তখন বাবা আমাকে বলে যে ঠিক আছে, যেহেতু তোমার ফ্রেন্ড তার মানে খারাপ হবে না। সেদিন বাবা আর আমি একসাথে তাদের বাসাটা দেখতে যাই, অ্যান্ড বাসাটা অসম্ভব সুন্দর ছিল। তো বিকেলবেলা বাবা আবার মা আর আমার ছোটো ভাই 2টাকে নিয়ে বাসাটা দেখে আনে। অ্যান্ড শাপলার বাবা মা আমাদের সাথে যথেষ্ট ভালো এবং খুব সুন্দর করে কথা বলেছে, অনেক রেসপেক্ট আমাদের করেছে, যার জন্য বাবা খুশি হলো এবং রাজি হলো বাসাটা নেওয়ার জন্য। 12,000 টাকা বাসা ভাড়া ছিল, 12,000 টাকা দিয়ে আমরা বাসাটা ভাড়া নেই। তো যাই হোক, শাপলা আর আমি তো আগেই বলে রাখছি আমরা ঢাকার কোনো একটা কলেজে পড়ি। তো ও আর আমি খুবই মিউচুয়াল ফ্রেন্ড, মানে আমাদের দুজনের মাঝে অনেক অনেক মধুর সম্পর্ক। আমরা দুজনকে ভীষণ ভালোবাসি। তো ভালোবাসি কথাটা আসলে আমার পক্ষ থেকে বলা ঠিক হবে, তার পক্ষ থেকে নয়, কারণ আজ পর্যন্ত আমি তার মুখ থেকে আমাকে ভালোবাসি এই কথাটা বলতে শুনি নাই। বাট শাপলার সাথে আমার সম্পর্কটা ফ্রেন্ডলি, অনেক মধুর। তো যাই হোক, ওদের এখানে থাকতেছি, একটু একটু করে আমাদের সম্পর্কটা একসাথে কলেজে যায় এবং একসাথে কলেজ থেকে রিক্সা দিয়ে ফিরি, যার জন্য আমাদের সম্পর্কটা অনেক গভীর হয়ে গেল। আমি একদিন বৃষ্টির দিন ছিল, আমি শাপলাকে বলতেছিলাম যে শাপলা চলো না আমরা বাইরে থেকে কোথাও ঘুরে আসি। তখন সে আমাকে বলে যে কোথায় ঘুরতে যাবা, ঢাকাতে আর কোথায় বা ঘোরা যাবে। আমি বলি শুনেছিলাম যে একটা রিসোর্ট নাকি আছে গাজীপুরে, আমার অনেক ফ্রেন্ড ওখানে গিয়েছে, জায়গাটা নাকি অনেক সুন্দর, চলো না আমরা দুজনে ওখান থেকে ঘুরে আসি। তখন সে আমাকে বলে যে কী বলো, রিসোর্টে যেতে অনেক টাকা লাগবে, তোমার কাছে এত টাকা আছে? আমি বলি বারে, তুমি না জমিদারের মেয়ে, বাড়িওয়ালার মেয়ে, তোমার কাছে টাকা নাই? ও বলে না রে বাবা, আমার কাছে এত টাকা নেই, আমি এত টাকা দিতে পারবো না। তুমি যদি আমাদের মিরপুরের এদিকে চিড়িয়াখানা আছে, বোটানিক্যাল গার্ডেন আছে, যদি এদিকে যাও তাহলে মোটামুটি কিছু খরচের টাকা আমি দিতে পারি। যেমনটা তো তেমন কাজ। সেদিন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা বোটানিক্যাল গার্ডেন আর চিড়িয়াখানাটা দেখে আসি। তো ও যখন রেডি হয়ে বাসা থেকে বের হবে, ঠিক ওই মুহূর্তে ওর মা কী জানি একটা প্রবলেম হয়েছে, আমার আসলে এক্স্যাক্টলি খেয়াল নাই। ওই প্রবলেমের কারণে সে আর যেতে পারে না। তখন আমাকে ফোন করে বলে যে অনিক, আমি যেতে পারবো না, আমার মা একটু প্রবলেম করছে। তো যাই হোক, সেদিন আমরা গেলাম না। তো আমি ওই দিন, এর পরের দিন যখন আমি তার সাথে কলেজে যাই, আমি চিন্তা করতেছিলাম যে আমার তার এত ভালো লাগে, কিন্তু ভালোবাসার কথা আমি আজ পর্যন্ত তাকে বলতে পারি নাই। আজ আমি চিন্তা করতেছি যে আমি আজকে তাকে ভালোবাসার কথা বলবো। রিক্সা দিয়ে দুজনে যাচ্ছি, আমি তাকে হঠাৎ করে বলতেছি যে আমরা গতকালকে ঘুরতে যেতে চেয়েছিলাম, আমরা তো গতকালকে ঘুরতে পারি নাই, একটা কাজ করো না, চলো আমরা আজকে বোটানিক্যালে ঘুরতে যাই। তখন সে আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে যাওয়া যায়, তাহলে কলেজের কী হবে? আমি বললাম দূর বাদ দাও, কলেজ একদিন কলেজ না হলে কিছুই হবে না। তখন সে আর আমি ঢাকা বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে যাই, অ্যান্ড গার্ডেনে আমরা অনেকক্ষণ সময় কাটাই, অ্যান্ড সেখানে আমি তাকে প্রপোজ করে বসি। আমি বলি যে ওর নাম ছিল শাপলা। আমি বলি শাপলা, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, আমি না অনেক দিন ধরে কথাটা বলবো বলে ভাবতেছি। তো আমি চিন্তা করতেছি যে আমি তোমাকে প্রেমের প্রস্তাব করব, আর তুমি রাজি হয়ে যাবা, আর তুমি যখন রাজি হয়ে আমাকে বিয়ে করে ফেলবা, তখন তোমাদের বাড়িটা আমার হয়ে যাবে। তখনই একটা হাসি দেয়, বলে পাগল নাকি, আমার আব্বার ছেলে আছে না, আমার আব্বা কেন তোমাকে বাড়ি দিয়ে দেবে, আর আমাকে ভালোবাসলে কিছুই পাবা না, সুতরাং একটা বড় লোকের মেয়ে দেখে প্রেম করো, বিয়ে করো, তাহলে অনেক কিছু পাবা। আমি তখন তার মুখের দিকে তাকাই, বলি আমার বড় লোকের মেয়ে দরকার নাই, আমার তোমাকেই দরকার। শাপলা, আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি, প্লিজ, আমি না মজা করতেছি না, ফানি করতেছি না, তুমি আমার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করো। আমাকে জিজ্ঞেস করে যে আমাদের কলেজে এত মেয়ে থাকতে তুমি কেন আমাকে ভালোবাসো, বা আমাদের বাসায় তো অনেক ভাড়াটিয়ারা আছে, অনেক বাড়িওয়ালা আছে, অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, তাদের মাঝে তুমি আমাকে কেন এতটা ভালোবাসো বলো তো? আমি মিথ্যে বলিনি, আমি সত্যিই বলেছিলাম। আমি বলেছিলাম যে শাপলা, আমি অন্য মেয়েদের মাঝে যে জিনিসটা পাই নাই তোমার মাঝে সেটা পেয়েছি। আমি দেখেছি তুমি মানুষকে খুব কম সময়ে আপন করে নিতে পারো, গরিবের পাশে দাঁড়াও, আসলেই ঠিক। আমি একটা কথা না বললেই নয়, আমি মাঝে মাঝে দেখতাম যে প্রতি শুক্রবারে শাপলারা তাদের বাসার ভিতরে খিচুড়ি বা বিরিয়ানি রান্না করতো,
তখন শাপলা এরকম প্যাকেট করে 30টা 40টা 50টা প্যাকেট নিয়ে একটা রিক্সা দিয়ে ও হচ্ছে বস্তি এলাকাতে ঘুরে ঘুরে বা হচ্ছে বিভিন্ন জায়গার ভিতরে গরিব অসহায় রেল স্টেশনে গিয়ে অসহায় মানুষদেরকে দিত। এই জিনিসটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। শাপলা কিন্তু দেখতে আসলে অনেক যে সুন্দরী ছিল তা না, একেবারে লাখের মধ্যে একটা ওরকম সুন্দরী ছিল না, মিডিয়াম সুন্দরী ছিল, কিন্তু তার মনটা যে এত সুন্দর, আমার কাছে মনে হয় মনের দিক দিয়ে শাপলাই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। যাই হোক, সেদিন আমি তাকে প্রপোজ করে ফেলেন, সে আমার প্রস্তাবে রাজি হয়। একটু একটু করে আমাদের ভালোবাসাটা তখন সামনের দিকে যাচ্ছে। কিছুদিন যাওয়ার পরে আমি একদিন শাপলাকে বললাম, শাপলা নিজে আমাকে বলতেছে যে আমার না তোমাকে একটু আদর করতে ইচ্ছে করে। তো আমি বললাম যে বারে আদর করতে ইচ্ছে করতে করো না। বলে আদর করার জন্য তো একটা নীরব জায়গা দরকার, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। আমি বলি এরকম জায়গা ঢাকা শহরে কোথায় পাবো? ও বলে আমার একটা ফ্রেন্ড আছে, ওদের বাসায় যাবো তোমাকে নিয়ে একদিন। তো আমি বললাম যে ওদের বাসা কোথায়? বলে আমাদের বাসার পিছনেই, মানে খুব দূরে না, আমাদের পিছনে। তো আমি বললাম যে এইটা তোমার কেমন ফ্রেন্ড? বলে এটা আমার মেয়ে ফ্রেন্ড, ওর সাথে আমি স্কুলে একসাথে পড়াশোনা করছি, আমার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড। ও হচ্ছে ওর স্বামীকে নিয়ে হচ্ছে গ্রামে যাবে, তো যাওয়ার সময় আমাকে বাসার চাবিটা দিয়ে যাবে, তো আমি আর তুমি হচ্ছে বিকেলবেলা যাবো। তো যেমন কথা তেমন কাজ, সেদিন আমি তার সাথে বিকেলে ওদের বাড়িতে যাই। আমার মনে হচ্ছে শাপলা সেদিন একটা লাল শাড়ি পরছিল, এত সুন্দর লাগতেছিল মেয়েটাকে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমার কাছে মনে হচ্ছে যেন আসমান থেকে কোনো একটা পরি হুট করে মাটিতে নেমে আসছে। শাপলার চোখে মুখে নাকে এত মায়া, ঢাগর ঢাগর চোখ দিয়ে যখন কারো দিকে তাকায় থাকে না, মনে হয় চোখেই খুন করে ফেলতে পারবে। শাপলা অনেক বেশি সাজে না, কিন্তু সে সবসময় চোখে আইলাইনার পরে, যার জন্য তাকে অনেক অনেক সুন্দর লাগে। সেদিন সে শাড়ি পরছিল, সব কিছু মিলে আমার কাছে ভীষণ ভালো লাগলো। আমি সেদিন তার সাথে আমার ওই ফ্রেন্ডের বাসাতে ঘুরতে যাই। তো আমরা একটা রুমের ভিতরে বসে বসে অনেকক্ষণ কথা বলতেছি। কথা বলার পর আমি ভাবলাম যে শাপলা আমি কিছু নাস্তা নিয়ে আসি। তো আমি বরাবর নাস্তা আনার জন্য বাইরে যাই। আর নাস্তা নিয়ে যখন আমি রুমে যাই, মানে আমি একটু ফলো করি যে কিছু এলাকার কিছু ছেলে ফেলে আমাকে ফলো করে, একটু খেয়াল করে যে অনেক নাস্তা নিই বা আচার টাইপের, শাপলা আচার খেতে পছন্দ করতে, যার জন্য আমি আচার টাইপের কিছু নিয়ে যাচ্ছি। তো নিয়ে আমি জাস্ট প্যাকেটগুলো খুলে ওকে খাওয়াবো, মানে ওকে বলবো যে খাওয়ার জন্য। ঠিক এইরকম সময়ে হচ্ছে ঘরের দরজাটা হঠাৎ করে কে জানি নক করতে থাকে, খুব জোরে জোরে বিকট শব্দ করে। তখন আমি গিয়ে ঘরের দরজাটা খুলি, আর দরজাটা খোলার সাথে সাথে আমি দেখতে পাই যে ছেলেগুলো আমাকে রাস্তায় দেখছিল, আমাকে ফলো করছিল, তারা আমার পিছন পিছন এই বাসাতে চলে আসছে। মনের ভিতরে তখন একটা ভীষণ ভয় কাজ করে, আসলে এই মুহূর্তে কী করা যায়, কারণ বাসাটাও আমার না, আর এখানে যদি যে ছেলেগুলো তারা হচ্ছে এলাকাতে রংবাজ টাইপের ছেলে, খুব খারাপ ছেলে, আমি কী করবো ঠিক বুঝতে পারতেছি না। আমি শাপলাকে বলতেছি যে শাপলা, আমি শাপলার দিকে তাকাই, শাপলা আমার দিকে তাকায়। তখন ছেলেগুলো কোনো কথা না বলে দরজা খোলার সাথে সাথে হুট করে রুমের ভিতরে ঢুকে পড়ে। রুমে ঢুকে পড়ে ছেলেগুলো তাদের হচ্ছে এক পাশে বসে, আমি আরেক পাশে বসি। অ্যান্ড তারা, আমি দেখতেছি যে শাপলার সাথে খুব ঘেসে ঘেসে বসতেছে। তখন আমি বললাম যে ভাই এগুলো কি? আমি বলে এটা তোর কে? আমি বললাম যে এটা আমার বউ। তো বলে তোর বউ, তুই বিয়ে করছিস? আমি বলে হ্যাঁ বিয়ে করছি। তখন বলতেছে ও আচ্ছা, মেরে বলতেছে এটা কে? পরে বলতেছে আমার স্বামী। তো পরে কী করলো ওরা, আমাকে এক পাশে নিয়ে গেলো, শাপলাকে আরেক পাশে নিয়ে গেলো, মানে বারান্দায় শাপলাকে নিয়ে গেলো, আমাকে রুমে রাখলো, দরজা কিন্তু খোলাই আছে। বারান্দায় নিয়ে শাপলাকে জিজ্ঞেস করতেছে যে আপনার শ্বশুর শাশুড়ির নাম কি? তখন শাপলা তো কিছু বলতে পারে না, সে আমার আব্বা আমার নাম তো আর জানে না। তো এখন আমাকে এসে জিজ্ঞেস করতেছে যে আপনার শ্বশুর শাশুড়ির নাম কি? তখন আমার, যেহেতু ওর বাবার নাম ছিল সালাউদ্দিন, ওর বাবা যেহেতু বাড়িওয়ালা, ওর বাবার নামটা মনে আছে, মায়ের নামটা মনে নাই, আমি সালাউদ্দিন বলছি। তখনও বলতেছে যে না আপনারা স্বামী স্ত্রী না, আপনাদের মাঝে কোনো প্রবলেম আছে। এটা বলার পর আমি ছেলেদের সাথে একটু মানে রাগান্বিত হয়ে যাই। রাগান্বিত হয়ে বলি যে ভাই আমাদের মাঝে প্রবলেম আছে কি আছে না, আপনাদের প্রবলেম কি? আপনারা এখানে কেন প্রবলেম ক্রিয়েট করতেছেন? এটা বলার পরে এখান থেকে একটা ছেলে আমাকে খুব কষে একটা চর মারে। তো চর মারার পরে আমি খাটে উপরে শুয়ে পড়ি। তখন হচ্ছে আমার শাপলা এসে আমাকে জড়ায় ধরে। তখন ছেলেগুলো শাপলার সাথে টানা হেঁচড়া করতে শুরু করে এবং একটা পিছন থেকে গিয়ে দরজাটা আটকায় দেয়। তো যখন দরজাটা আটকায় দেয় তখন আমার ভিতরে অনেক প্রচুর ভয় কাজ করতে শুরু করে। ওরা প্রায় এখানে 6 জনের মতো ছিল। তখন আমার বলতেছে যে তোরা একটা কাজ করবি। আমি বললাম যে কি করব? পরে বলতেছি যে তোদেরকে আজকে আমরা উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেবো, নষ্টামি করার জন্য আসছো না, নষ্টামি করতেছে রুমের ভিতরে। তাই বললাম যে ভাই দেখেন আমরা কোনো নষ্টামি করতেছি না, আমরা দুজনকে খুব বেশি ভালোবাসি, এগুলো আপনারা কেমন কথা বলতেছেন? তখন বলতেছে যে ঠিক আছে মজা দেখাচ্ছে, ভালোবাসা তোকে দেখাবে, এই ওরা বাঁধ। এটা বলেই একটা ছেলে এসে আমাকে পিছন থেকে আমার হাতটা বেঁধে ফেলে। হাতটা বেঁধে ফেলে শাপলাকে নিয়ে তখন তারা টানাটানি করে ওই বাসায় হচ্ছে 2টা রুম ছিল, পাশের রুমে নিয়ে যায়। যখন পাশের রুমে নিয়ে যায় তখন আমি জাস্ট চিল্লা করি। তখন আমার মুখের মধ্যে কস্টেপ, ওদের কাছে কস্টেপ ছিল, কস্টেপ দিয়ে দেয় মুখের মধ্যে। আমি কোনো কথা বলতে পারি না, আমাকে জাস্ট পা বেঁধে হাত বেঁধে আমাকে খাটের উপর রেখে ওরা শাপলাকে নিয়ে পাশের রুমে চলে যায়।
যখন শাপলাকে নিয়ে ওরা পাশের রুমে চলে যায়, আমি বুঝতে পারতেছিলাম যে শাপলার সাথে এখানে অনৈতিক কিছু হচ্ছে, এবং শাপলার আমি খুব আত্মনাথের চিৎকার শুনতে পাচ্ছি। কিন্তু আমি যতই চেষ্টা করতেছি হাত ছুটানোর জন্য, বাট আমি কিছুই করতে পারতেছি না। আমি হাউ মাউ করে কাঁদতেছি, বাট আমার কান্নার শব্দ কখনো রুমের বাইরে যাচ্ছে না। চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। প্রায় 4 ঘন্টার মতো ওরা ওখানে ছিল। 4 ঘন্টা পরে যখন ওরা বেরিয়ে এলো, আমি বুঝতে পারতেছি ওরা শাপলাকে ওরা ধর্ষণ করছে। আমি তখন সহ্য করতে পারতেছিলাম না যে আমি কী করবো, কিছুই বুঝতে পারতেছিলাম না। তখন আমার কাছে এসে বলতেছে যে ওরা শাপলারে ওইখান থেকে আনছে। যখন শাপলাকে এখানে ওই রুমে আনছে, আমি শাপলার দিকে তাকায় আমার কাছে মনে হচ্ছে এই দৃশ্যটা দেখার আগে যদি মাটিটা ফেটে 2 ভাগ হয়ে যেত, আমি ওখানে ঢুকে যেতাম। শাপলাকে এমন অবস্থা করছে যে ওর মুখের দিকে তাকাইতে আমি পারতেছি না। লজ্জায় আমার মুখের দিকে তাকায় না, নিচের দিকে তাকায় আছে। তখন এই ছেলেগুলো বলতেছে, শোন, যা যা করেছি সব রেকর্ড করে রেখেছি, হ্যাঁ, ভিডিও রেকর্ড আছে, একদম HD রেকর্ড। যদি কখনো এই ঘটনা কারো কাছে বলিস, ওরে বলতেছে, যদি কাউকে এই ঘটনা বলিস, ইভেন কি তোর বাবাকেও যদি এই ঘটনা বলিস, তাহলে এইগুলো সবগুলো ইন্টারনেটে ছেড়ে দিব। আমরা চাইলে তোদের অনেক ক্ষতি করতে পারতাম, কিন্তু মেয়েটা আমাদেরকে অনেক মজা দিয়েছে, যার জন্য কোনো ক্ষতি করলাম না। তোরা ভালো থাকিস, যা যা করার এখন কর, পুরো রাত তোদের আর কেউ তোদেরকে ডিস্টার্ব করবে না। কিন্তু যদি কথাটা কখনো কারো কাছে বলিস, এলাকাতে কারো কাছে বলিস, তাহলে আমাদের কাছে HD ভিডিও আছে, একদম সব কিছু নেটে ছেড়ে দেবো। এটা বলে ছেলেগুলো বের হয়েছে। তখন শাপলার পিছন থেকে এসে আমার বাঁধনটা খোলার পর আমি ওকে জড়ায় ধরে প্রচুর পরিমাণ কান্না করি। আমি বলেছি, শাপলা, যা হবার তা হয়ে গেছে। ও আমাকে বলেছে, না, কিছুই হয় নাই। আমি আসলে এই মুখটা আর পৃথিবীর কাউকে দেখাতে চাই না। আমি দুনিয়া ছেড়ে চলে যাবো, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। ওইদিকে জড়ায় ধরে বলতেছে, শাপলাগুলো কী বলতেছো তুমি? আচ্ছা, তুমি তো আমার বউ, আমি তোমাকে বিয়ে করবো, যা হবার তো হয়ে গেছে, ওগুলো বাদ দাও। ও বলে যে, না, আমি এই মুখ আমি পৃথিবীর কাউকে দেখাবো না। তো মানে অনেক চিল্লাফিল্লা করতেছে, আমি ওর অনেক বুঝাই, চুমু দিয়ে আদর করি, এমনকি বলে যে, যাও তুমি গোসল করে আসো। তো ওয়াশরুমে ঢুকেও গোসল করে আসার পরে আমি তার হচ্ছে হাতে একটা রূপার একটা ব্রেসলেট ছিল, আর রূপার ব্রেসলেট ছিল, কানে হচ্ছে স্বর্ণের দুল ছিল। তো ছেলেগুলো ও রূপার ব্রেসলেটটাও নেয় নাই, কানের স্বর্ণের দুলগুলো নেয় নাই। তো আমি খুবই সারপ্রাইজ হয়ে গেলাম। আমি বললাম যে, ওরা এগুলো তো তোমার কাছ থেকে চালিয়ে নিতে পারতেছে, বিশেষ করে কানের দুলটা। তো ওরা বলে, শাপলা আমাকে বলতেছে, এগুলো ওরা কেন নেবে? ওরা তো নেয় নাই, ওরা তো আসছিলই তোমাকে ফলো করে, কারণ এরা আগ থেকে জানে যে তোমার সাথে আমার সম্পর্ক আছে। আর আমরা যখন এই বাসায় ঢুকি তখনও তারা ফলো করছিল। তারা আসলে আমাকে টার্গেট করে আসছিল এবং আমাকে পাইছে আর কি। তখন আমি সাথে সাথে তার কান থেকে স্বর্ণের দুলটা খুলে এবং হাত থেকে রূপার ব্রেসলেটটা খুলে আমি পানিতে দিই, মানে পানির মধ্যে এনে আমি এই সোনার রূপার পানিটা ওর গায়ে ছিটে দিয়ে বলি যে, তুমি এখন পবিত্র হয়ে গেছো, প্লিজ এগুলো করো না। তখন সে আমাকে বলতেছে, আমি আর পারতেছি না, আমি আর বাসায়ও ফিরবো না, আমার কোনো কিছু করতে ইচ্ছে করতেছে না, আমি আজকে রাতে মরে যাব। তখন আমি তারা বলি যে, শাপলা প্লিজ এরকমটি করো না, এরকম করলে কি হবে বলো? না, সে মরে যাবে, সে বাঁচবে না, সে প্রচুর কান্নাকাটি করতেছে, সে বাসায় ফিরবে না। তো অনেক প্রবলেম হচ্ছে, আমি কী করবো ঠিক বুঝতে পারতেছিলাম না। আমার 2-3টা ফ্রেন্ড ছিল, ওদেরকে কল দিই, ওদেরকে আসার পর আমি ওদেরকে কিছুই বলি না যে ওর সাথে এই হয়েছে, কোনো কিছুই বলি না। কারণ শাপলা আমাকে বলেছে, আমি তোমাকে আমার কসম দিয়ে বলতেছি, আমার ভালোবাসার কসম, তুমি কখনো কারো কাছে এই ঘটনা বলবা না। কারণ এই ঘটনা বলে দিলে আমরা এদের কোনো বিচার করতে পারবো না। এরা এলাকার অনেক বড় বড় খারাপ ছেলে, দেখা যাবে যে ভিডিওগুলো নেটে ছেড়ে দিবে এবং আমাদের একটা কলঙ্ক দিয়ে দেবে, প্লিজ তুমি এটা করো না। তখন আমার ফ্রেন্ডগুলো আসার পর আমি বলি যে, আমি শাপলাকে বিয়ে করবো, সবার কাছে বলি শাপলাকে বিয়ে করবো। তখন সবাই বলতেছে, শাপলাকে বিয়ে করবি মানে এখন কি বিয়ে করার সময় আছে নাকি, কোর্ট বন্ধ? আমি বললাম যে, কোর্ট পরে আমরা রেজিস্টার করবো, আগে কাজের কাছে যাই, আমরা কলমাটা পড়ে ফেলি। তখন শাপলা বলতেছে যে, তুমি ও আমার কানে এসে বলছে, তুমি একটা দর্শিতা মেয়েকে বিয়ে করবা, যেখানে একটু আগে দর্শন হয়েছে তোমার চোখের সামনে। আমি বলছি, আমি এই জন্যই তোমাকে বিয়ে করবো, কারণ আমি জানি যে আমি যদি আজকে শাপলাকে এখান থেকে ছেড়ে দিই, শাপলা নিশ্চিত আত্মহত্যা করবে। আমি এটা একদম 100% কনফার্ম, কারণ ওর মন মানসিকতা এমন ছিল। তো আমি সাথে আমাদের একটা হুজুর ছিল, পাশে একটা কাজী অফিসে হুজুর ছিল, ওনাকে ডাইকে আমি কলমা পড়ি অ্যান্ড বিয়ে শাদী করি এবং কাজের মাধ্যমে আমি হচ্ছে ওইখানে তাকে বিয়ে করি। আমার মনে আছে 3 লাখ টাকা কাবিনে তার সাথে আমার বিয়ে হয়েছিল। তো পরে আমি বলছিলাম যে আমরা কোর্টে গিয়ে আমরা হচ্ছে কোর্টে রেজিস্টার করবো, কিন্তু ও আসলে কোর্টে যেতে চায় না। ও বলে, কাজের মাঝে হয়েছে, কাজের কাছে সব কিছু আছে, কাগজপত্র এখানে সব কিছু হবে, কোর্টে যাওয়া লাগবে না। তখন আমাদের বিয়েটা ওই কাজের কাছে কমপ্লিটলি হয়ে যায়। তো এরপর থেকে এভাবে চলতে প্রায় 3 মাস পরে ও বাসা থেকে বের হইলে ছেলেগুলো ইপ্রেজিং করে। মানে ও যখন বাসা থেকে বের হয় তখন ছেলেগুলো বলে যে, বাহ, মালটা খুব জটিল ছিল মামা, দেখ না বোরকা। ও তখন প্রচুর পরিমাণ বোরকা পড়তো, বোরকা ছাড়া অন্য কোনো কিছু পড়তো না। তখন বলতে যে, বোরকা পরলে মালটারা অস্থির লাগে, দেখ না ওর ফিগারটা দেখ, এই দেখ সে দেখ, এগুলো বলে প্রতিনিয়ত ওকে এভাবে অপমান করতো। তখন আমার কাছে ব্যাপারগুলো খুবই খারাপ লাগলো যে ও এসে যখন আমার কাছে কথাগুলো বলতো।
আমি একদিন ছেলেগুলোকে এলাকা, যেহেতু এলাকারই ছেলে, আমি এগুলোর একদিন ধরলাম, ধরে বলতেছে যে ভাই দেখেন আপনারা এগুলো করছেন, বড় ভাই মানুষ, আপনাদেরকে সম্মান করি, কিন্তু আপনারা এখন যদি এই ব্যাপারটা নিয়ে এরকম ফাইজলামি করেন তাহলে কিন্তু ভাই ঠিক হয় না। পরে বলতেছে যে তুই আমগরে কিছু টাকা দে, আমরা আর কিছুই বলবো না। তাই আমি বললাম যে কত টাকা দিবেন? পরে বলে যে যা তুই আমাদেরকে ইয়ে কর, 20,000 টাকা দে, আমরা এগুলো কারো কাছে কোনো কিছুই বলবো না। আমি বললাম যে 20,000 টাকা না, আমি 10,000 টাকা দিব ভাই, এগুলো কারো কাছে বললেন না। তো বলো আচ্ছা ঠিক আছে, যে 10,000 টাকা দিয়ে দে, তোর গার্লফ্রেন্ড আর ডিস্টার্বও করবো না, কোনো ইফটিজিং করবো না। সেদিন আমি বাসা থেকে 10,000 টাকা এনে ছেলেগুলো হাতে দিই। যেহেতু আমাকে বিয়ে করছে, এখন আমি এই 10,000 টাকা দেওয়ার পরেই প্রবলেমটা শুরু হয়েছে। যখন ওদেরকে 10,000 টাকা দিলাম তখন তাদের টাকা লোভ ঢুকে গেল। তারা আমারে প্রতিদিন বলতেছে যে তুই টাকা দিয়ে নিলে তোর গার্লফ্রেন্ডের ভিডিওগুলো নেটে ছেড়ে দেবো। হঠাৎ করে আমাকে হুমকি দিতে শুরু করছে। আগে কিন্তু এই প্রবলেমগুলো ছিল না, যেদিন থেকে টাকা দিয়েছি সেদিন থেকে প্রবলেমগুলো শুরু হয়েছে। তখন আমি বলি যে ভাই এগুলো কী বলতেছেন পাগলের মতো, আমি টাকা কোথায় পাবো, আমার কাছে টাকা নাই। তো যতই খুঁজি তারা আমাকে খুঁজে, আমি টাকা দিই না। একদিন তারা শাপলাকে কী জানি বলে, আমি জানি না, শাপলা আমাকে ফোন করে আমাদের বাসার পিছনে গিয়ে আমার পা ধরে প্রচুর কান্না করে, আমাকে বলতেছে আমি মরে যাবো, আমি দুনিয়াতে বাঁচবো না। আমি বলি কী হয়েছে? বলে ছেলেগুলো আমাকে ভিডিও দেখাইছে রাস্তার মধ্যে, আর বলতেছে যে এই ভিডিওগুলো নেটে ছেড়ে দেবে তাদেরকে টাকা দেওয়ার জন্য। তো আমি বলি যে এখন কী করা যায়? ও বলে কিছুই করার দরকার নেই, তুমি ওদের সাথে কোনো কথা বলবা না, যা করার আমি করবো। তো তখন থেকে শাপলার কাছে যা টাকা চাইতো, শাপলা সবসময় বাসা থেকে টাকা চুরি করে, কারণ শাপলা ওর বড় ছিল, ওর ছোট ভাই ছিল, যার জন্য শাপলার কাছে ওদের মানে ঘরের বাড়ি ভাড়া টাড়ার থেকে শুরু করে সব টাকা শাপলার কাছে থাকতো। তো শাপলা ওদেরকে প্রতি মাসে টাকা দিত, 10,000, 15,000, 20,000 টাকাও মাঝে মাঝে দিত। তো এরকম করে আসলে কত দিন দেওয়া যায়? আর দিতে দিতে ওদের আসলে চাহিদা দিনের পর দিন বাড়তেই থাকে, দিনের পর দিন বাড়তেই থাকে। আগে ওরা এই প্রবলেমগুলো করতো না, এখন বলতেছে তোমার বাবাকে বলে দিব, তারপর তোমার মাকে বলে দিব, তারপর এগুলো ইন্টারনেটে ছেড়ে দিব, এলাকাতে ঘুরে ঘুরে দেখাবো, তোমার ফ্রেন্ডদেরকে দেখাবো। এরকম করে আমাদের কাছ থেকে সবসময় টাকা নিত। আমি একটা পর্যায়ে চিন্তা করলাম যে এভাবে কতদিন তাদেরকে আমরা টাকা দিয়ে তাদের মুখটা বন্ধ রাখবো। আর থানা পুলিশের কাছে যেতে চাই, শাপলা আমাকে যেতে দেয় না। শাপলা বলে পুলিশের কাছে গেলে ওরা এগুলো নেটে ছেড়ে দেবে, তখন আমি আর বেঁচে থাকার কোনো আমি আর বেঁচে থাকবো না। তো আমি চিন্তা করে একদিন শাপলাকে বলতেছি, শাপলা একটা কাজ করলে কেমন হয়, তুমি একটু ভেবে দেখো তো, আমি তোকে একটা কথা বলি। তখন বলে যে কি? আমি বললাম যে দেখো যা হবার তা তো হয়েই গেছে, এখন যদি আমরা এই ব্যাপারটা নিয়ে যদি থানা পুলিশ করতে যাই, তুমি আমাকে বললে যে ওরা খুব খারাপ ছেলে, এরা কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে, তাহলে একটা কাজ করো না, এগুলো বাদ দাও, যা হবার তো হয়ে গেছে। তোমার বাবা মা তো কখনো তোমাকে আমার কাছে বিয়ে দেবে না, কারণ আমার বাবা একজন সিএনজি ড্রাইভার, আর পারিবারিকভাবে আমাদের বিয়েটা কখনোই হবে না। আর আমরা যে বিয়ে করছি এটা যদি তুমি তোমার বাবাকে বলো, ওর একটা প্ল্যানিং ছিল যে ওর বাবা মা যদি জানতে পারে তাহলে ও আবারও নতুন করে আমাকে বিয়ে করবে, মানে আমাদের আবারও বিয়ে হবে, এই স্বপ্নটা ওর ছিল। তাই আমি বললাম যে তোমার বাবা মা তো কখনো এগুলো মানবেও না, আর কখনো এগুলো কিছুই করবে না, যেহেতু আমি তোমাকে বিয়ে করে ফেলেছি, তুমি আমার বউ, তাহলে চলো আমরা এখান থেকে পালায়া যাই। আমরা যদি এখান থেকে পালায়া যাই তাহলে হবে কি, যে আমরা অন্য কোথাও গিয়ে থাকলাম, তখন এই ছেলেগুলো যখন আমাদেরকে আর খুঁজে পাবে না, তখন এটার কোনো প্রবলেম হবে না, মোটামুটি সব কিছু ঠিক হয়ে যাবে। এবার যখন আমি তাকে বললাম, সে আমার কথাতে রাজি হলো। আমি যেভাবে তাকে বললাম, বুঝিয়ে বললাম, সে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কোথায় যাবা? আমি বলি যে আমার একটা খালাম্মার বাসা আছে, মানে আমার দূর সম্পর্কের এক খালা থাকে চিটগংয়ে, চলো আমরা ঢাকা থেকে চিটগংয়ে চলে যাই। তো বলে যে চিটগংয়ে গেলে তুমি কি করবা? আমি বলি যে আমি তো সিএনজি চালাইতে পারি, সিএনজিটা আমার ইয়েতে আছে, আমি তখন সিএনজি চালাবো। তখন সে আমাকে বলে পড়াশোনা? আমি বলি তুমি পড়াশোনা করবা, আমি সিএনজি চালাবো, আর আমি তো পড়াশোনা এমনিতেও ভালো না, তুমি তো অনেক ভালো স্টুডেন্ট। সে বলো আচ্ছা ঠিক আছে তাহলে, কারণ সে যেহেতু আমার বউ হয়ে গেছে, আমি তাকে বিয়ে করে ফেলছি, আমার কথা সে রাখবেই। তো ওই দিন রাতের বেলায় আমরা দুজনে পালায়া যাই। ওই দিন রাতের বেলায় ও আর আমি একসাথে পালায়া যাই। অ্যান্ড পালায়া হচ্ছে আমরা, আমার খুব মনে আছে সেদিন বিকালবেলা ওয়েদারটা মানে একটু বৃষ্টির মতো ছিল, পরিবেশটা খুবই সুন্দর ছিল। তো সেই সময় সে আর আমি একসাথে হচ্ছে আমরা হচ্ছে সায়দাবাদে যাই, মিরপুর থেকে সায়দাবাদে একটা সিএনজি করে যাই, ওখান থেকে হচ্ছে একটা ইয়ে করে, ওখান থেকে হচ্ছে ওই যে এস আলম যে বাসগুলো হয়, এস আলম বাসে করে আমরা দুজন হচ্ছে চিটংয়ে যাই। অ্যান্ড চিটংয়ে যাওয়ার পরে আমার খালাম্মা হচ্ছে থাকতো মুরাদপুরে। তো আমরা মুরাদপুরে যাই, মুরাদপুরে গিয়ে খালাম্মার বাসায়, খালাম্মাকে আমি আগেই সব কিছু বলে রাখি ফোনে যে খালাম্মা এই ঘটনা। তো খালাম্মা বলে ঠিক আছে কোনো প্রবলেম নাই, তুমি নিয়ে আসো। তখন আমার খালাম্মা আর আমার খালু দুজনেই গার্মেন্টসের চাকরি করতো। তো যাই হোক ওদের বাসায় গেলাম, ওদের বাসায় যাওয়ার পর আমাদেরকে একটা সেপারেট রুম দিল, এই রুমে আমরা থাকতেছি। অ্যান্ড আমরা দুজনেই মোবাইল নাম্বার চেঞ্জ করে ফেলেছি। আমি আমার এখানে আসার সময় আমি জাস্ট আমার মাকে ফোন করে বলছিলাম যে মা এই ঘটনা, আমি শাপলাকে নিয়ে চলে যাচ্ছি। তো মা বলে দেখ বাবা এই কাজটা করা মোটেও ঠিক হচ্ছে না, ওরা আমাদের বাড়িওয়ালা, আমাদের ক্ষতি করতে পারে। আমি বলছি তুমি আমার কথা জিজ্ঞেস করলে তুমি বলবে যে আমি গ্রামে আছি, এটা বলে দিবা। তো যাই হোক বাকিটা পরে দেখা যাবে। তো শাপলা কিন্তু এই কাজটা করে নাই। শাপলা সে তার বাবাকে জাস্ট একটা SMS করছিল তার ফোন থেকে যে বাবা আমি একটা ছেলেকে ভালোবাসি,
আসি, তার সাথে চলে গেছি, তোমরা টেনশন করো না। SMS করে সে মোবাইল ফোনটা বন্ধ করে দেয়। তো আমি যখন খালামাদের বাসায় যাই, খালামাদের বাসায় থাকতেছি প্রায় 3-4 দিনের মতো থাকতেছি। খালা খালু দুজনেই ব্যাপারগুলো জানে। তো একটা সময় শাপলা তার পরিবারের জন্য খুব কান্নাকাটি করে। ও বলে যে আমি আমার বাবাকে একটু ফোন করবো, বাবাকে সব কিছু বলবো। তো সেদিন সে তার বাবাকে ফোন করে, অ্যান্ড বাবা ফোন রিসিভ করে প্রচণ্ড কান্নাকাটি করে। অ্যান্ড তার বাবা বলে যে মা কী হয়েছে, তুই কোথায় আছিস, তুই সব কিছু খুলে বল, আমরা সব কিছু মেনে নেবো, মা কথা দিতেছি আমরা সব কিছু মেনে নেব। তখন শাপলা বলে দেয় যে বাবা আমি এরকম অনিককে ভালোবাসি, অনিককে আমি অনেক আগেই বিয়ে করছিলাম, বিয়ে করার পরে আমি অনিককে নিয়ে এখন চিটাগংয়ে চলে আসছি। এটা বলার পরে শাপলার আব্বা বলে আচ্ছা ঠিক আছে, তুই প্রবলেম না, তুই অনিককে নিয়ে বাসায় আয়। হ্যাঁ, অনিককে নিয়ে বাসায় আয়, অনিককে নিয়ে বাসায় চলে আয়, আমরা সব কিছু মেনে নিব। তো শাপলা তখন আমাকে বলে যে দেখো এরকম এরকম বাবা সব কিছু মেনে নেবে। আমি বললাম যে এলাকাতে গেলেই তো এলাকার ছেলেগুলো প্রবলেম করবে, আমরা তো এলাকাতে যাওয়া সম্ভব না। এলাকাতে যদি এখন যাই তাহলে এই ছেলেগুলো আবারও এই প্রবলেম ক্রিয়েট করবে, তোমার ভিডিও এই নিয়ে আসে নিয়ে, এখন তো আর আমাদের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছে না, এখন তো কোনো প্রবলেম নাই। কথা বলে আমি বলে আচ্ছা ঠিক আছে, তারপরেও তুমি যেহেতু বলছো আমি ভেবে দেখি যে কালকে কী করা যায়। এরই মাঝে রাতের বেলায় আমি যেহেতু আমার মাকে এর আগে আমার মাকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিছি, তো আমার মা আমাকে ফোন দিয়ে প্রচুর কান্না করতেছে। তো রাতে মেবি তখন 9টার মতো বাজে। আমি বললাম যে মা কী হয়েছে, কান্না কেন করতেছ? বলে যে শাপলার বাবা এসে আমাদের ঘর বাড়ি সব কিছু, আমাদের আসবাবপত্র সব বাসা থেকে বের করে দিছে, একদম ছুঁড়ে ফেলছে আমাদের ঘর থেকে বের করে দিছে, আর তোর বাবাকে প্রচুর মারছে এবং তোর বাবার গায়ে থেকে রক্ত ঝরাইছে। তখন আমার এত কষ্ট লাগছে যে আমি আসলে বাসায় বুঝাইতে পারবো না যে আমার বাবার গায়ে কেন হাত তুলবে। আমি না হয় অন্যায় করছি, আমি অপরাধ করছি, উনি আমাকে মারতে পারে, আমাকে শাস্তি দিতে পারে, তো আমার বাবা তো কোনো অপরাধ করে না। তখন আমি সেই শাপলাকে সব কিছু বলেছি, শাপলা এই ঘটনা তুমি কি জানো তোমার আব্বা এগুলো করছে। তখন ও কী করে, ও আবার আমরা জানি না যে ওর বাবা তখন খুব ভালোভাবেই কথা বলছে, এর মাঝে 2-3 ঘন্টার মাঝে কী হয়ে গেল আমরা কিছুই বুঝতে পারছি না। অ্যান্ড তখন ও ইন দ্য মিন টাইম সে তার বাবাকে আবারও ফোন করে, তার বাবাকে ফোন করে বলে যে বাবা তুমি তো আমাদেরকে আসতে বলছো, তুমি তো সব কিছু ঠিক করছো, তুমি কেন অনিকের বাবাকে মারছো? তখন বলতে স্যার তোর মতো মেয়ের মুখ আমি দেখতে চাই না, মানে উনি হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেল, একদম পুরো চেঞ্জ। তখন বুঝতে পারলাম যে ওর মা খুবই ভয়ঙ্কর ছিল, শাপলার মা খুবই ভয়ঙ্কর ছিল। শাপলার আব্বা হয়তো একটু ভালো মানুষ ছিল, বাট শাপলার মা অত্যন্ত ভয়ঙ্কর মহিলা ছিল, অত্যন্ত ভয়ঙ্কর। শাপলার আব্বা ফোন কাটার পর যখন শাপলার মাকে সব কিছু বলছিল, তখন এই শাপলার মা ওনার বাবাকে সব উল্টাপাল্টা বুঝাইছে। শাপলার বাবাকে উল্টাপাল্টা বুঝিয়ে ব্যাপারটা উনি সব কিছু আওলাই দিচ্ছে। এখন তো আর আমাদের চিটং থেকে ঢাকা ব্যাক করার কোনো কারণই নেই, কারণ এখন ঢাকাতে গেলেই তো প্রবলেম, যেহেতু এরকম প্রবলেম হয়ে গেছে। তো আব্বা মা বাসা ছেড়ে অন্য কোথাও বাসা নেয়, ওরা অন্য কোথাও থাকতে শুরু করে। এভাবে আমাদের দিনগুলো যাচ্ছে, পার হচ্ছে। আমি শাপলাকে নিয়ে আসলে একটা ব্যাপার কি যে অনেক সুখী জীবনযাপন করতে, সেটা না বললেই নয়। চিটাগং অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ফয়েজ লেক, তারপর সি বিচ থেকে শুরু করে আমি অনেক জায়গায় তাকে নিয়ে ঘুরি, কারণ সে মোটামুটি কিছু টাকা পয়সা নিয়ে আসে বাসা থেকে, প্রায় 65,000 টাকার মতো ও নিয়ে আসে, আর আমি 30,000 টাকার মতো নিয়ে আসি। তো সব কিছু মিলে আমরা প্রায় 2 মাস মোটামুটি খুব ভালোই কাটাই, বাট 2 মাসের মাঝে আমাদের টাকাগুলো প্রায় শেষ হওয়ার পথে। ওর হাতেও তেমন টাকা নেই, আমার হাতেও টাকা নেই, আমাদের টাকাগুলো প্রায় শেষ। তো তখন আমি শাপলাকে বলতেছি শাপলা কিছু তো একটা করতে হবে না, এভাবে তো চলা যাবে না। তো আমাকে বলে যে কিছু করবা কিন্তু সিএনজি চালাইতে পারবে না, আমি তোকে সিএনজি চালাইতে দিব না। আমি বললাম যে কেন, সিএনজি চালাইলে প্রবলেম, আমার আব্বা তো সিএনজি চালাইতো। বলে না সিএনজি চালাতে পারবা না, সিএনজি চালাইলে আমার কাছে কেমন লাগে, তুমি অন্য কিছু করো, তুমি যদি সিএনজি চালাতে গিয়ে তোমার কিছু হয়ে যায় তাহলে আমার কী হবে। আমি বলি তাহলে কী করবো। সেদিন আমি আমার খালুর সাথে বসে আলাপ করি, যে খালু বলে তুমি আমাদের গার্মেন্টসের কোয়ালিটি সেকশনে কাজ করতে পারো, কোয়ালিটিতে প্রায় বেতন ভালো আছে, 17,000 টাকার মতো বেতন পাবা, আর তুমি যেহেতু শিক্ষিত ছেলে তুমি অনেক ভালো করতে পারবা, কোয়ালিটি সেকশনে যারা কাজ করে তারা সবাই শিক্ষিত, এডুকেট পারসন। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে ভালো। তো আমি শাপলাকে বললাম যে শাপলা আমি পরের দিন কাজে যাবো, এরকম ওনার সাথে কথা বলছি। তখন শাপলা বলে আচ্ছা ঠিক আছে যাও না, ভালো। তো আমি ভাইয়ের সাথে কথা বলি, পরের দিন খালুর সাথে কথা বলে আমি ওই কাজে যাই। তো খালামুখে কাজ, যে কোয়ালিটি সেকশনের কাজ আসলে দাঁড়িয়ে থাকতে হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয়, যতক্ষণ আসলে কাজ করতে হয় দাঁড়িয়ে কাজ করতে হয়। কোয়ালিটিতে যারা কাজ করে তারা হয়তো জানে, সেখানে প্যান্ট, তারপর গেঞ্জি সহ শার্ট এগুলো আসলে চেক করা হয়। যখন গার্মেন্টস থেকে মালটাকে যখন রেডি করে বের করা হয়, তখন কোয়ালিটি সেকশনে ওই যে সুতা ঠিক আছে কিনা, সুতা কোনো কাটা আছে কিনা, বা সাইজ ঠিক আছে কিনা, কোথাও কোনো ত্রুটি আছে কিনা, কোয়ালিটি জাস্ট চেক করে। এটা চেক করে কোয়ালিটি সেকশন থেকে মালটা সরাসরি আউটপুট হয়ে যায়, ওখান থেকে মার্কেটে চলে যায়। যাই হোক, আমি একদিন কাজ করলাম, কাজ করে আসার পর আমি পা নাড়াইতে পারতেছি না, মানে কোনোভাবেই পা নাড়াইতে পারতেছি না, পা আমার এত ব্যথা হয়ে গেছে আমি কোনোভাবেই পা মুভ করতে পারতেছি না। আমি বাসায় আসার পরে আমি বলছি যে আমার তো পা কাজ করতেছে না, আমি কী করা যায়। তো সে আমাকে বলে যে ঠিক আছে আমি পা মালিশ করে দিই। তো এইভাবেই প্রতিদিন গার্মেন্টস থেকে আসার পরে ও আমার পা মালিশ করে দিত, মানে সারাটা রাত পর্যন্ত আমার পা মালিশ করতো। আমার এত ভালো লাগতো আমি আসলে বলে বোঝাতে পারবো না। এভাবে যেতে যেতে আস্তে আস্তে করে আমাদের জীবনটা একটু একটু করে সুখের হতে শুরু করে। তো সে তার বাবা মায়ের সাথে কারোর সাথে আর কথা বলে না,
আমি আমার বাবা মায়ের সাথে মাঝে মাঝে কথা বলি। অ্যান্ড আমার মা মাঝে মাঝে আমাকে কিছু টাকা পয়সা হেল্প করে, যদিও বাবা দেয় না, মাঝে মাঝে মা দেয়। তো আমার আসলে দুইটা ছোট ভাই আছে, যার জন্য আমার পরিবারের খুবই টানা হেঁচড়া অবস্থা আব্বার পক্ষে। আর আব্বা তখন অনেক অসুস্থ হয়ে যায়, আগের মতো সিএনজি চালাইতে পারে না। মানে আব্বার পক্ষে আসলে এই কাজগুলো আগের মতো কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব হয় না। তো যাই হোক, তারপরেও মোটামুটি চলতেছে। এভাবে চলতে চলতে একটা পর্যায়ে আমাদের একটা সুখের খবর আসে। সুখের খবর, অত্যন্ত সুখ, মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না যে এত সুখ। আমরা হচ্ছে হঠাৎ করে শাপলার মানে আমার যে খালাম্মা ছিল, আমরা তো একই বাসায় থাকতাম, খালাম্মার আমরা একই বাসায় থাকতাম। তো খালাম্মা বলতেছিল যে শাপলা নাকি মা হতে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে আমি মানে আমার পৃথিবীতে এত সুখ আমি আসলে বলে বোঝাতে পারবো না। তখন আমি শাপলাকে বলতেছি যে আমাদের ছেলে হবে না মেয়ে হবে সেটা জানতে হবে। তো শাপলা আমাকে বলে যে তুমি দেখো আমাদের ছেলে হবে। আমি বললাম না, আমাদের মেয়ে হবে। তো শাপলা বলে যে না, আমি বলছি ছেলে হবে। তো আমি বললাম যে না, দেখে তুমি দেখিনি মেয়ে হবে। তো পরে আমরা কী করি, ডাক্তারের কাছে যাই চেক আপ করানোর জন্য। তো ডাক্তার চেক আপ করে বলে যে মেয়ে হবে। তো মেয়ে হবার কথা শুনে আমি অনেক খুশি, অনেক। আর শাপলাও ছেলে মেয়ে দুজনকেই পছন্দ করতো, কিন্তু শাপলার ইচ্ছা ছিল ছেলে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এভাবে গিয়ে আমাদের যখন মেয়ে বাবুটা দুনিয়াতে আসে, আমি একটা অদ্ভুত ব্যাপার বলে রাখি, আমার জীবনে আমি অনেক বাবু দেখেছি, বাট আমার মেয়েটা এত কিউট ছিল, এত কিউট। যারা বাজরাঙ্গি ভাইজান দেখেছেন তারা হয়তো জানেন, বাজরাঙ্গি ভাইজানের ভিতরে যে মুন্নির চরিত্রে একটা মেয়ে অভিনয় করেছিল, সালমান খানের বাজরাঙ্গি মুভির মুন্নির চরিত্রে, ঠিক একেবারে মুন্নির মতো দেখতে আমার মেয়েটা হয়েছে। এবং তার নামও আমি রেখেছিলাম সেদিন মুন্নি, কারণ দেখতে সে একেবারে মুন্নির মতো হয়েছে। তো মুন্নি নাম রেখেছিলাম। অ্যান্ড মানে ঠোঁটগুলো অনেক চিকন ছিল, বাট মুখটা একেবারে গোলাকার ছিল, মানে একেবারে এত কিউট ছিল, মনে হচ্ছিল পরীর বাচ্চা। আমি দেখে বুঝতেই পারতেছি না আমি কিন্তু এত ফর্সা না, শ্যামবরণ। আর আমার যেই ওয়াইফ শাপলাও কিন্তু শ্যাম না, শাপলা একটু উজ্জ্বল শ্যাম আর কি এরকম। তো এইটা একেবারেই ফর্সা হয়েছে, মানে অদ্ভুত রকম, যারা দেখে তারাই অবাক হয়ে যায়। আমার মেয়েটাকে নিয়ে যখন বাসা থেকে বের হইতাম, মানে যে কেউ দেখলেই, আমার একটা মনে আছে, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একজন ভিখারি, উনি বলতেছে যে বাবা কিছু একটা দিয়ে যাও। তো আমার কাছে ভাঙতি নাই টাকা। তো ভিখারিটা একটু মহিলা টাইপের ছিল, উনি বলতেছে যে বাবা তোমার আমার টাকা দেওয়া লাগবে না, তুমি টাকায় খোঁজাখুঁজি করে তোমার মেয়েটার একটু দাও, আমি কোলে নিব। আমি বললাম যে আমার মেয়েটাকে কোলে নিলে আপনার পেট ভরবে, বলে তোমার মেয়েটারে একটু দাও। তো মেয়েটারে দিলাম, আমার মেয়েটারে কোলে নিয়ে চুমো দিল, অ্যান্ড আমার আবার দিয়ে দিল। এত ভালো ছিল, আমার মেয়েটা কাউকে চিনতো না, মানে এরকম হয় না যে মেয়েরা বাবুরা যাদেরকে চিনে না তাদের কোলে যায় না, তাদের কোলে কিন্তু যেতে চায় না। বাট আমার মেয়েটা যখন হচ্ছে মানে যে কেউ হাত দিত, এরকম হাত বাড়াই দিত, তার কোলে চলে যেত। মানে চিনুক বা না চিনুক এটা তার উদ্দেশ্য ছিল না, যে হাত দিত তার কাছেই যাইতো। এত ভালো, এত কিউট একটা মেয়ে ছিল। যাই হোক, আমার সংসারটা আস্তে আস্তে করে একেবারে আলোকিত হতে শুরু করে। আমার মেয়েটার যখন 6 বছর হয়, এভাবে এই 6 বছরের মাঝে আমাদের মাঝে অনেক পরিবর্তন আসে। আমরা যেই খালাম্মার বাসায় যাই, ওই খালাম্মা মারা যায়। খালাম্মা মারা যাওয়ার পর থেকে আমরা খালাম্মার বাসাটা ছেড়ে দিই। খালাম্মার বাসাটা ছেড়ে আমরা সেপারেট একটা বাসা নিই। তখন আমি কাজ করে কোয়ালিটি সেকশন অনেক ভালো একটা পর্যায়ে চলে যায়, মোটামুটি একটা ইনকামটাও ভালো হয়, আর আমি যাই ইনকাম করি আমি সব খরচ করে ফেলি, একটা আসলে রিজার্ভে রাখি না। প্রতি সপ্তাহে হচ্ছে আমি আমার মেয়েকে আর আমার বউকে নিয়ে বাইরে ঘুরতে যাই, সবসময় এখানে সেখানে যাই, যার জন্য আসলে খুব বেশি টাকা আমার কাছে থাকে না, মাসে যা পাই সব টাকাই খরচ হয়ে যায়। যাই হোক, এভাবে যেতে যেতে আমাদের সংসারটা অনেক ভালো। আমি তারা স্কুলে ভর্তি করাই, ওখানে একটা কিন্ডার গার্ডেন ছিল, কিন্ডার গার্ডেন স্কুলে তারা আমি ভর্তি করাই আমার বাবুটাকে। তো আমি প্রতিদিন যখন বাসা থেকে বের হই আমি তাকে মানে ওখানে দিয়ে আসি, অ্যান্ড আমার ওয়াইফ এসে তাকে স্কুল থেকে নিয়ে যায়। মেয়েটা এত ভালো ছিল, সে আস্তে আস্তে একটু করে কথা বলতে পারতো। আমাকে বাবা বলতে পারতো না, বাবু বলতো বাবু করে ডাকতো। আর আমার ওয়াইফকে হচ্ছে মানে ও মা খুব সুন্দর করে মা ডাকতে পারতো। মানে আমার বাচ্চাটাকে এত ভালোবাসা আমি আসলে আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। আর আমার মেয়েটাও মানে এমন একটা মিসুইট ছিল, এত মিসুইট ছিল, মানে এত চুপটি, এত কিউট, এত শান্ত ছিল, বলে বোঝাতে পারবো না। অন্য মেয়েদেরকে খেলনা দিতে হয় বা এটা দিতে ওটা দিতে হয়, ও কখনো কোনো কিছু খেলনার প্রতি আকর্ষণ ছিল না। সবসময় চুপচাপ থাকতো, বসে থাকতো, আর সবসময় হাসতো, যাকে দেখতো তার সাথে হাসতো। তা আস্তে আস্তে কথা বলতে পারে, আমি ওকে নিয়ে বাইরে এখানে সেখানে ঘুরতে যাই। এভাবে যেতে যেতে হঠাৎ করে একদিন আমার মেয়েটা আমরা যে বাসা থাকতাম সে বাসার সিঁড়ি থেকে নামতেছে, বাট সিঁড়ি থেকে নামতে মেয়েটা হঠাৎ করে একবার মানে যেরকম প্রচণ্ড ব্যথা পেলে বাচ্চাটা যেরকম চিল্লে ওঠে, এরকম মানে একদম চিল্লাই উঠছে। তো চিল্লে ওঠার পরে আমি হচ্ছে দৌড়ে গিয়ে ধরার পরে দেখতেছি ও মানে পড়ে গেছে, মানে এভাবে হচট খেয়ে পড়ছে, মাথার মধ্যে প্রচণ্ড আঘাত পাইছে। তো আমি সাথে সাথে তারাই না ডাক্তারের কাছে যাই। তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ও হচ্ছে ডাক্তার ওখানে ব্যান্ডেজ করে বাসায় আনে। বাসায় আনার পরে দেখি যে ব্যান্ডেজ শরীর রাতের বেলায় সে প্রচুর কাঁদে। হ্যাঁ, ওর আঘাত কিন্তু পাইছে কপালের মধ্যে আঘাত পাইছে, কিন্তু সবসময় বলে যে ওর বুক ব্যথা করে, ও বুকের দিকে ব্যথা করে। তো আমার বউ বলতেছে ওর বুকে কেন ব্যথা করবে, মানে এটা তো আসলে
এটা তো আসলে ওর বুকের প্রবলেম না, এটা তো মাথার প্রবলেম। ও বুকে ব্যথা কেন করে? তো আমি ভাবতেছিলাম যে হয়তো যেহেতু হোঁচট খেয়ে পড়ছে, তাহলে সম্ভবত ওখানে ইট ছিল, অনেক ইট ছিল, তো হয়তো ইটের মধ্যে তার বুকটা আঘাত খাইছে। তো আমি বুকটা চেক আপ করানোর জন্য তাকে পরের দিন আবার ডাক্তারের কাছে নিয়ে যাই। তো ডাক্তার বুক চেক আপ করে বলতেছে না, বুকের মধ্যে কোনো আঘাত নেই, আপনারা তার মানে ভিতরটা চেক করেন। তো ছোটো বাবু, একদম ছোটো বাবু, ও তো আসলে অত কিছু বুঝে না, মানে একেবারে ছোটো ও। তো ওর হার্টে, আমি বলি যে ও তো বাবু মানুষ, ওর হার্টে কী প্রবলেম, মানে হার্টেতে কিসের প্রবলেম? হার্টে তো কোনো প্রবলেম হওয়ার কথা বড় মানুষদের হয়। তখন ডাক্তার বলতেছে এরপর ওর হার্টটা একটু টেস্ট করান, যেহেতু ওর ব্যথাটা ভিতরে বলতেছে। ও কিন্তু তখন একটু একটু করে কথা বলতে পারে, বড় হয়ে গেছে মোটামুটি, বড় হয়েছে, ও কথা বলতে পারে। তখন যখন আমি ওর হার্ট টেস্ট করাই, হার্ট টেস্ট করার পরে রিপোর্ট আসে। হ্যাঁ, রিপোর্ট যখন আসে আমি রিপোর্টে দেখতে পাই যে ওর হার্টের ভিতরে একটা ছিদ্র ধরা দেয়, হার্টের মধ্যে একটা ছিদ্র। তখন আমি ডক্টরকে বলি যে ডক্টর এটা মানে কী করে যায়, মানে এত ছোটো, এখন এটা কী করা যায়? তখন ডাক্তার আমাকে বলে হার্ট চেঞ্জ করতে হবে। হার্টটা চেঞ্জ করেন, যদি এটা চেঞ্জ না করেন তাহলে হচ্ছে এভাবে, হার্ট যদি চেঞ্জ না করেন তাহলে বাবুটা বাঁচবে না। হার্ট চেঞ্জ করেন, আর যেটা এখন ছোটো মানুষ, এখন হার্ট চেঞ্জ করতে অনেক কম টাকা পয়সা লাগবে, এটা মানে টাকা পয়সাও কম লাগবে, এটা খুব দ্রুততে করা যাবে। তখন আমি মানে বুঝতে পারতেছিলাম না যে মানে কীভাবে কী করব, বা এখন আসলে কোনো কিছুই মানে কারোর সাথে আলাপ করব, টাকা কোথায় পাবো। এবং ডক্টরের কাছে বললাম, উনি আমাকে যেই টাকার কথা বলছে, আসলে আমার পক্ষে এই টাকা আসলে কোনোভাবেই সম্ভব না। উনি বলছে প্রায় 6 থেকে 7 লাখ টাকার মতো লাগবে, মানে 7 লাখ টাকারও বেশি লাগতে পারে। তো আমার পরিবারের পক্ষে আসলে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব না। আমি এত টাকা কোথায় পাবো? আমি চাকরি করে করে যে টাকা জমাইছি, এখানে প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার মতো আছে, একটা 3 লাখ টাকার অ্যামাউন্ট আছে। তো তারপরেও আমি সবার কাছে খুঁজতে থাকি এভাবে কী করা যায়। তো আমি একটা ব্যাপার বলে রাখি, তখন আমাদের বিয়ের প্রায় 9 বছরের মতো প্রায় হয়ে গেছে, 8-9 বছরের কাছাকাছি। তখন আমার ওয়াইফ হচ্ছে আমার ওর বাবার সাথে তো তখনও কথা বলে না, মানে ওর মার সাথেও তখনও কথা বলে না, বাবার সাথে কথা বলে। আর বাবাকেও ফোন করে বলে যে বাবা আমার মেয়েটার এরকম এরকম প্রবলেম, এখন হচ্ছে ওর মানে অপারেশন করতে হবে, টাকা লাগবে, তুমি ওকে কিছু টাকা হেল্প করো। ওর বাবা প্রথমে দিতে রাজি হয়, আবার সে আগের মতো, মানে আজ থেকে 8-9 বছর আগে যেরকম সিন হয়েছে, এরকম সিন প্রথম দিকে দিতে রাজি হয়, এবং সেকেন্ড দিকে উনি আর দেয় না। উনি বলে যে তুই আমার সাথে কথা বলবি না, ওই মেয়ে আমার না, ওই মেয়েটা আমার না, এটা তো এটা হচ্ছে, এটা ওই মেয়ে আমার না, এটা আমি যদি তোকে বিয়ে দিতাম, আমার নাতিনের কোনো প্রবলেম হতো, আমি এটা ট্রিটমেন্ট করতাম, কিন্তু এই মেয়েটা আমার না, আমি ওই মেয়ের জন্য কোনো টাকা পয়সা দিতে পারবো না। তো ও খুব রাগ করে ফোনটা কেটে দেয়, ওর বাবাকে আর ফোন দেয় না। আর আমি এদিক সেদিক ফোন করি, তো আমি আমার মাকে ফোন করি। আমার মাকে ফোন করার পর আমার মা মোটামুটি প্রায় 1 লাখ টাকার মতো মিলিয়ে দেয়, 1 লাখ টাকার মতো মিলিয়ে দেয়। তো এরপরেও অনেক টাকার দরকার, অনেক টাকার বাকি। তো আমি এভাবে ঘুরতে থাকি, আবার মেয়েটার ব্যথা একটু করে বাড়তে থাকে, ব্যথা আস্তে আস্তে করে বাড়তে থাকে। তো আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কী করব, মানে কার কাছে যাব, কাকে টাকা চাইবো, কী করবো, আমার মাথায় কোনো কিছু আসতেছে না, আমি পাচ্ছি না। তখন ডক্টর বলতেছে অপারেশন যদি ইমিডিয়েটলি না করেন তাহলে যে কোনো সমস্যা মারা যেতে পারে। তখন খুব বেশি টাকার শর্ট না, লাইক 2 লাখ টাকার মতো মনে হয় দরকার, 1.5 থেকে 2 লাখ টাকার মতো শর্ট। মানে এই 1.5-2 লাখ টাকা আমি লোনও করেছি, মানে আমি লোন করেছি, টাকা নিয়েছি এরপরে আমার মায়ের কাছ থেকে টাকা নিয়েছি, আমার যত বন্ধু বান্ধব ছিল, যত জায়গায় ছিল, মানে আমি যে এই প্রায় 1.5 লাখ টাকার মতো শর্ট, এই 1.5 লাখ টাকা আমি কোথাও থেকে জোগাড় করতে পারবো না, আমার পক্ষে এই টাকা আসলে আর জোগাড় করা সম্ভব না। তো আমি টাকা কোথায় পাবো কিছুই বুঝতেছি না, যে আমার পক্ষে তো আর এখন টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব না। তো আমি ওই দিন সকালবেলা বাসা থেকে বেরিয়ে চিন্তা করতেছি যে আমি এই 1-1.5 লাখ টাকার মতো এখন যদি জোগাড় করতে পারতাম, বাকিটা না হয় কোনোভাবে কিছু একটা করা যেত। বাট আমি না, আমার পক্ষে আর আমি অনেক টাকা লোনও করেছি, প্রায় 3 লাখ 3.5 লাখ টাকার মতো এখানে লোনও আছে। তো আমার পক্ষে আর কোনোভাবে টাকা জোগাড় করা সম্ভব না। তার মাঝে যত স্কুলে পড়াশোনা করেছি, কলেজে পড়াশোনা করেছি, যত ফ্রেন্ড সার্কেল আছে সবার কাছ থেকে মোটামুটি, এবং আমার বাবাও টাকা দিয়েছে। আমার বাবা হচ্ছে, আমাদের গ্রামে জায়গা ছিল, আমার আব্বা কিন্তু লাস্টের দিকে আমাদের সাথে অনেক ভালো হয়ে যায়। আমার আম্মাও টাকা দেয়, আমার নানুর বাড়ি থেকে টাকা, মানে আমার নানুর বাড়ি থেকে আমার টাকা এনে দেয়, এবং হচ্ছে আমার আব্বা গ্রামে জায়গা ছিল, জায়গা বিক্রি করে পর্যন্ত টাকা দেয়। আমি আমার বউর মুখের দিকে তাকালে পৃথিবীটা যেন ভেঙে পড়ে। আমার বউ বলে যে আমার মেয়েটা যদি না বাঁচে, আমি আমার বাপের মায়ের কসম করে বলতে হচ্ছে আমি বাঁচবো না, আমি মরে যাব। আমার মেয়েটা না বাঁচলে আমি এই পৃথিবীতে বাঁচবো না, আমার মেয়েটা মরে গেলে আমিও মরে যাব। এটা বলে আমার বউটা সারাদিন কাঁদে। সবশেষে আমি চিন্তা করলাম যে না, আমাকে কিছু একটা করতে হবে। ওই দিন আমি মেডিকেলে একটা ডক্টরের সাথে কথা বলি যে আমি একটা কিডনি বিক্রি করব। আমি চিন্তা করি আমার একটা কিডনি ছাড়া একটা মানুষ এই পৃথিবীতে বাঁচতে পারে। আমি এত টাকা জোগাড় করছি, আর অল্প কিছু টাকার জন্য আমার মেয়েটা চিকিৎসা করতে পারবো না, তা তো হয় না। আমি আমার প্রয়োজনে একটা কিডনি বিক্রি করবো, কিডনি বিক্রি করলে আমি আমার মেয়ের চিকিৎসাটা করাবো।
তো যাই হোক, সেদিন আমি একটা ডক্টরের সাথে কথা বলি, ডক্টরের সাথে কথা বলে আমার বউকে বলি যে 15 দিনের জন্য আমি একটু বাইরে যাব। মানে আমি বলি যে কক্সবাজার একটা লোকের সাথে কন্ট্রাক্ট হয়েছে, উনি আমাকে কিছু টাকা দিবে, আমার এখানে আগে ছিল, তো 15 দিন আমি যাব। তো আমার বউ আমাকে বলে যে না চলো আমি সহ যাই। তাই আমি আমার বউকে নেই না, আমি একাই যাই। আমি বলি যে আমি একাই যাব, মানে আমার কথা হচ্ছে আমি হসপিটালে যাব, কিডনি বিক্রি করব, আমার ব্যথা সম্পূর্ণভাবে ভালো হইলে দেন আমি বাসায় ফিরবো। তো যেমন কথা তেমন কাজ, আমার বউ আর বাচ্চাকে বাসায় রেখে আমি সেদিন চলে যাই ডক্টরের কাছে। হসপিটালে যাওয়ার পর আমি আমার একটা কিডনি বিক্রি করি, অ্যান্ড এটা দিয়ে আমি যে টাকা পাই সেটা দিয়ে আমি ওখান থেকে অনেক কষ্টের পরে সুস্থ হয়ে আমি আমার সম্পূর্ণ টাকা ফিল আপ হয়, এবং আরও 50,000 টাকা এখানে বেশিও থাকে। তো আলহামদুলিল্লাহ আমার যত যাই হোক টাকা জোগাড় হয়েছে, এটা শুনে আমার অনেক ভালো লাগতেছে। আমি আমার মতো করে দিন পার করতেছি, অ্যান্ড ডক্টরের কাছে যাই, টাকা পয়সা জমা দিই, তখন ডক্টর একটা অপারেশনের ডেট দেয়। যে অপারেশনের ডেট দেয় ওই ডেট অনুসারে আমরা হচ্ছে ওরে নিয়ে যাই, আমার মেয়েকে নিয়ে যাই। অ্যান্ড ডক্টর ওখানে অপারেশনের সব রকম কাগজপত্র ডকুমেন্ট ওটারি সব কিছু ঠিকঠাক করছে। আমি সিগনেচার করি, আমার ওয়াইফ সিগনেচার করে। তো সিগনেচার করতে আমার খুব কষ্ট হয়েছিল। যারা সিগনেচার করেন তারা হয়তো জানেন, এখানে সিগনেচার করতে হয় যে মানে ও যদি মারাও যায় আমরা এটার জন্য কিছু করতে হবে, এটাকে বনসই বলে। তো বনসইটা দেওয়ার পরে ডক্টর ভিতরে নিল, অ্যান্ড ভিতরে নিয়ে তারা হচ্ছে করলো, অপারেশন করলো। তো অপারেশন করতে অনেক টাইম লাগতেছে, আমি বুঝতেছি না এত সময় কেন লাগতেছে। আমাদের হচ্ছে অপারেশন শুরু হয় লাইক বিকেলের দিকে 4টার দিকে ডক্টর অপারেশন স্টার্ট করে, এশার আজান দিয়ে দিছে, আমি তারপরে কোনো রিপোর্ট পাই না। রাত 9:30 কি 10টার মতো বাজে, তখন আমি একটা মানে ডক্টর আমাকে তখনও ক্লিয়ার কিছু বলে না। তখন ওখানে অপারেশন থিয়েটারে যে একটা মহিলা ছিল, উনি আবার ঢাকার ছিল, ওনার সাথে আমাদের সম্পর্কটা অনেক ভালো ছিল। তো আপাকে যখন জিজ্ঞেস করি, আমি বলি যে আপা কী অবস্থা আমার বাচ্চার, বলেন তো ডক্টর, এখন তো কিছু বলতেছে না, অপারেশনে কী হইলো বা কী। তখন আমাকে বলছে যে মনে হয় আপনার বাচ্চাটা বাঁচবে না। তখন আমি আর বুঝতে পারতেছিলাম না যে আমি 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 কী করবো। আমি বললাম যে আপনি এগুলো কী বলেন, আমার বাচ্চা বাঁচবে না মানে। পরে বলতেছে না ওর কন্ডিশন খুব ভালো না, এরপরও অপারেশন সাকসেস হয়েছে ঠিক আছে, বাট ওর এখন পর্যন্ত জ্ঞান ফিরে নাই, অবস্থা খুব খারাপ। তো এরপরে এভাবে রাতের বেলায় তখন অপারেশন থিয়েটার থেকে বের করে, তখন রাত মেবি 10:30 মতো বাজে, ওখান থেকে বের করে প্রায় এত ঘন্টা ওইখানে ছিল। বের করার পরে ওকে বেডে নেওয়া হয়, বেডে নেওয়া হওয়ার পরে আমার ওর জ্ঞান ফিরে। তখন জ্ঞান ফিরে কিন্তু চোখ মানে মেলতে পারে, বাট কোনো কথা বলতে পারে না, জাস্ট এভাবে তাকায় থাকে। তো ডক্টর বলতেছে যে এখানে কান্নাকাটি করা যাবে না, জাস্ট আপনি থাকবেন আর আপনার ওয়াইফ, অথবা একজন মানুষ ওখানে এলাও, দুজনও থাকতে পারবে না। তখন আমার ওয়াইফ হচ্ছে আমার বাচ্চার সাথে থাকে, আমি বাইরে গিয়ে বসে। রাত তখন লাইক মেবি 2টার মতো বাজে। তখন আমার ওয়াইফ, আমি দেখতেছি যে আমি মানে বারান্দায় একটা ভিতরে এভাবে অ্যালার্ম দিয়ে শুয়ে আছে। তখন আমার ওয়াইফ, আমি খেয়াল করে তারপর আমি কিন্তু একটু ঘুমিয়ে পড়ছিলাম, তন্দ্রায় গিয়েছিলাম। আমি স্বপ্নে দেখতেছি যে আমার ওয়াইফ আমাকে ডাকতেছে, এরকম একটা মানে আমি স্বপ্নে দেখছি। তখন হঠাৎ করে ঘুম ভাঙার পর আমি দেখি যে হ্যাঁ আমার বউ এরকম দৌড়ি করতেছে, একবার এদিকে একবার ওদিকে, একবার দৌড়ি করতেছে। তখন আমি লাফ দিয়ে উঠি যে ওরা যাই দৌড়ি, যে কী হয়েছে। পরে আমাকে বলছে তুমি কোথায় ছিলা, আমার মেয়ের অবস্থা খারাপ, মেয়ের ব্লাড বেরিয়েছে মুখ দিয়ে, তাড়াতাড়ি বেরিয়ে আসো। তখন আমি তাড়াতাড়ি যাই, দেখলাম যে হ্যাঁ ওর মুখ দিয়ে ব্লাড বেরিয়েছে। আর ওই সময় ডাক্তার নার্স সবাই ঘুমিয়ে আছে। দৌড়ি করতে পরে নার্স ডাক্তার সবাই এসে ওর ভিতরে নিয়ে গেছে। আজান দিতে আছে, ফজরের আজানটা অনেক সুন্দর হয়। ইমাম সাহেব অনেক সুন্দর করে আজান দিতে আছে। আমি ফজরের আজানটা আমার কান পেতে শুনতেছি। আজানটা শেষ হওয়ার পরে ডক্টর আমাদেরকে বলে যে আমাদের মেয়েটার বেঁচে নাই। আমি এই মেয়ের জন্য আমার কিডনি বিক্রি করলাম। আমার বাপের যত ভিটা বাড়ি ছিল গ্রামে, জায়গা সম্পত্তি সব বিক্রি করে টাকা দিল। আমার মা নানার বাড়ি থেকে টাকা এনে দিল। আমি আমার নিজের দেহের একটা কিডনি বিক্রি করলাম ওর, যাতে আমার মেয়েটা বেঁচে থাকে। কিন্তু আমি আমার মেয়েটাকে বাঁচাইতে পারলাম না। মেয়েটা যখন মারা যায় তখন আমার বউটা পাগলের মতো হয়ে যায়। আমার বউটা আর কথা বলে না, কারোর সাথে কথা বলে না, সারাক্ষণ চুপচাপ থাকে, একদম পাগল হয়ে যায়। মানে একদম যেখানে বসায় রাখলে বসে থাকে, শোয়াইলে শুয়ে থাকে, কোনো কথা বলে না, একদম পাগলের মতো হয়ে যায়। তখন আমি আমার বউকে বলি যে এইভাবে থাকলে তো তুমি মরে যাবা, একটু খাওয়া দাওয়া করো, ঠিক মতো করো। আমাকে তখন সবসময় বলে যে আমি আমার বাবার কাছে যাব, আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার বাবা মায়ের কাছে। আমি প্রচুর কান্না করি, একেবারে যেন আমি ওকে আজকে বিয়ে করে আনছি, ও যেন আজকে আমার সাথে পালায় আসছে এরকম। তো এরকম করতে যেতে আমি আবারও চাকরি করি। আমি চাকরি করতে থাকি। একদিন আমি অফিস থেকে এসে দেখি যে বাসায় নাই। তখন আমি ওরে ফোন করি, ফোন করার পরেও আমাকে বলেছে আমি গাড়িতে আছি, আমি ঢাকায় যাচ্ছি।
এই প্রায় 8-9 বছরে আমার ওয়াইফ কখনোই ঢাকায় যায় নাই, ও কখনোই ঢাকায় আসে না। এই 8-9 বছরে ও একবার ওর বাবা মায়ের কাছে যায় না। বাট আমি মাঝে মাঝে আমার আব্বা আম্মাকে আসতাম, দেখতাম। 1 বছরের মাঝে 6 মাস পরে 7 মাস পরে আমি এসে আমার আব্বা আম্মাকে দেখে যেতাম, কিন্তু ও এই 8-9 বছরে কোনো দিন ওর মা বাবাকে একটাবারও দেখতে আসে না। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যাক না, ওর বাবা মায়ের সাথে দেখা করুক, তাইলে হয়তো ওর মনটা ভালো হবে। তো যাওয়ার পরে ওর মোবাইল ফোনটা বন্ধ। আমি বললাম যে কোনো ঝামেলা হয়েছে কিনা, তা তো বুঝতে পারতেছি না। আমার ছোটো ভাই ছিল সুজন। আমি সুজনরে বললাম যে সুজন, এরকম এরকম ওদের বাসায় গিয়া দেখতো কী অবস্থা। তো সুজন যা বলে যে ভাইয়া কাউরে দেখি না, ওদের বাসায় তালা মারা। তো এরকম দেখতে প্রায় 15-20 দিনের মতো হয়ে গেছে ওদের বাসায় তালা মারা। সুজন যখনই যায় তখনই বলে ভাইয়া তালা মারা, ওদের বাসায় কেউ নাই, তো বাসায় তালা মারা। তো আমি বুঝতে পারতেছিলাম না যে বাসায় তালা মারা মানে ও মানে কোথায় গেল, কী হইল, আমি কিছুই বুঝতে পারতেছি না। তখন আমি চিরং থেকে আসার পর আমার আব্বা আম্মার সাথে ওদের বাসায় যাই। বাসায় যাওয়ার পর দেখি যে হ্যাঁ বাসায় তালা মারা। অন্য ভাড়াটিয়া যারা আছে তাদেরকে জিজ্ঞেস করি যে আপনার বাড়িওয়ালা কোথায়, তো বলে যে বাড়িওয়ালা তো নাই, কোথায় জানি গেছে, বলতে পারি না। তখন আমি ঢাকাতে থাকতেছি আমার আব্বা আমার সাথে থাকতেছি, আর ওরা খুঁজতেছে। ওরা গ্রামের ঠিকানাটা আমি ওভাবে খুঁজে পাই না, কারো কাছে জিজ্ঞেস করলে সে আমাকে মানে একদম ডিটেলস গ্রামের ঠিকানাটা দিতে পারে না। এরকম করে যেতে যেতে প্রায় 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাস আমি ওর সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। আর আমার মেয়েটাকে আমি চিটাগংয়ে মাটি দিয়েছি, এটা বলতে ভুলে গেছিলাম। চিটাগংয়ে মাটি দিয়ে আসছিলাম, মাটি দিয়ে আমার কবরের ছবি উঠে আনছে। আমার যখন আমার মেয়েটার কথা মনে হয় তখন আমি ওই কবরের ছবিটার দিকে তাকাই। তো যাই হোক, এভাবে আমি যখন আমার বউকে খুঁজে পাচ্ছি না, তখন 1.5 মাস পরে আমি একদিন হঠাৎ করে এই ওদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, দেখলাম যে ওদের মানে গেট খোলা, বাসার গেট খোলা দেখে আমি সাথে সাথে বাসার ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি যে মানে ঘরের ভিতরে অনেক মানুষ। তখন আমি দৌড়ে ঠাস করে ভিতরে ঢুকে ফেলছি। ড্রয়িং রুমে যেয়ে দেখতেছি একটা ভদ্রলোক বসে আছে, অ্যান্ড ভিতরে হচ্ছে আমার ওয়াইফ। তারপরে আমি সাথে সাথে আমার ওয়াইফের রুমে যেয়ে বলতেছি যে তুমি কোথায় ছিলে এতদিন, আমার কল কেন ধরতেছিল না, আমি তো তোমাকে খুঁজে পাচ্ছিলাম না, তুমি চিটাগংয়ে ব্যাক করলে না কোনো, এই কথা বলতেছি। এরই মাঝে আমার শাশুড়ি আর আমার ওয়াইফ একই রুমে ছিল, দরজাটা লাগাই দেয়। দরজা লাগিয়ে আমাকে বলতেছে যে এখানে চিল্লাফিল্লা করবে না, বাইরে আসো, তোমার সাথে কথা বলতেছে। তিনি আমাকে বাইরে নিয়ে যায়, আমাকে বাইরে এই ওনার সাথে আমার প্রায়, আমিও ওনার সাথে আর কখনো দেখা করি না বিয়ে করার পর থেকে। আজকে প্রায় 8-9 বছরের পর ওনার সাথে আমার দেখা। এখন ঘরের পিছনে নিয়ে আমাকে একটা চর মারে। বলতেছে যে একটা কাগজ আমার হাতে দেয়, বলে যে কাগজটা নিয়ে এখান থেকে বেরিয়ে যা। আমি বললাম যে এটা কিসের কাগজ? তো আমি কাগজটা খুলে দেখি যে এটা একটা ডিভোর্স পেপার। ওই ডিভোর্স পেপারে মানে আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দিয়েছে, এখানে সই করা আছে। তো আমাকে বলতেছে যদি প্রাণে বাঁচতে চাস, যদি জেলের ভাত খাইতে না চাস, তাহলে এখানে সিগনেচার করে তুই এখান থেকে চলে যা। তখন আমি বললাম যে ড্রয়িং রুমে আমি একটা ছেলেকে দেখলাম বসে আছে, ওই ছেলেটাকে। পরে বলতেছে এটা ওর স্বামী। আমি বলতেছি স্বামী মানে কার স্বামী? পরে বলতেছে এটা শাপলার স্বামী। আমি বললাম যে শাপলার স্বামী কেন? শাপলার তো আমি আছি। পরে বলে তোরে ডিভোর্স দিয়ে ওই ছেলের কাছে আমরা ওকে গ্রামে নিয়ে বিয়ে দিছি। আমি বললাম গ্রামে নিয়ে বিয়ে দিছেন? বলে হ্যাঁ, গ্রামে নিয়ে আমরা ওকে বিয়ে দিছি। ওর যদি ভালো চাস, মেয়েটা আমার অনেক ভেঙে পড়ছে, অনেক পাগলের মতো হয়ে গেছিলো, তো ওর মেয়েটা এখন ভালো আছে, তুই ওর সুখের দিকে তাকায় অ্যাটলিস্ট তুই সব কিছু ভুলে যা, তুই এখান থেকে চলে যা। এটা বলে উনি আমাকে কান্না করে দেয়। তো আমি এরপরে আমি মনটাকে বুঝিয়ে দিতে পারতেছিলাম না। সেদিন রাতের বেলা আমি তাদের বাসার আশেপাশে প্রায় সারাটা রাত ঘুরি, বাট দরজা জানালা সব কিছু বন্ধ, কেউ খোলে না। এভাবে 1-2 দিন পর যেতে যেতে প্রায় 3-4 দিন পরে আমি একদিন ওদের বাসার পিছনে, মানে আমি মাঝে মাঝে দেখি যে রাতের বেলা জানালাটা খোলে। বাসার পিছনে আমি দাঁড়ায় আছি, আমি সারা রাত ওখানে দাঁড়ায় থাকি যে একবার যদি জানালাটা খোলে আমি শাপলাকে একটা নজর শুধু জানালা দিয়ে দেখবো। তো যখন জানালাটা খোলার পরে অনেক রাতে জানালাটা খোলার পরে আমি তাকে দেখি যে জানালা দিয়ে দেখতেছি যে আমার ওয়াইফ হচ্ছে এরকম চুল আঁচড়তেছে, আর একটা মানে ওর যে হাজব্যান্ড সে শুয়ে আছে। আমি এরকম শীষ দিতেছে, তো শীষ দিয়ে সে শুনতেছে না। পরে আমি একটা ছোটো কাগজের টুকরো মারার পরে সে জানালার কাছে আসার পর আমি বলতেছি যে শাপলা প্লিজ তুমি একটু বেরিয়ে আসো, তোমার সাথে আমার খুব কথা আছে। তো ওর জামাই কিন্তু ঘুমায় আছে, ও বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি একটু পিছনে যাও, আমি আসতেছি। এখন আমি এরকম করে থেকে বের হইলাম, ও বের হয়ে আইসা আমার ওদের বাসার পিছনে ও আমার পা জড়ায় ধরছে, ধরে বলতেছে আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, আমার পড়াশোনাটা আমি শেষ করে দিলাম তোমার সাথে গিয়ে। একটা ভালোবাসার জন্য আমি সব কিছু হারাইলাম, আমার মেয়েটাকেও আমি বাঁচাইতে পারলাম না। দেখো আমার আব্বা আম্মা আমাকে পেয়ে এখন অনেক খুশি, তারা আমাকে কোরআন মাথায় দিয়ে শপথ করাইছে, তারা আমাকে অনেক ভালোবাসে। আমি আমার আব্বা আম্মাকে কষ্ট দিতে পারবো না। আমার আব্বা কোরআনে হাতে দিয়ে শপথ করে বলছে আমি যদি এই ছেলেটাকে বিয়ে না করি, ওর বাবাকেও অনেক ভালোবাসতো, বলে আমি যদি এই ছেলেটাকে বিয়ে না করি তাহলে আমি যদি তোমাকে ডিভোর্স না দিই তাহলে আমার আব্বা মরে যাবে, আমার আব্বা ফাঁসি দেবে। আমি তারা বললাম যে কী বলতেছ? এই কথাগুলো তো আসলে যখন মানুষ প্রেম করে ভালোবাসে
তখন বলে তুমি তো আমার সাথে পালায়ে গেলে, আমরা 8-9 বছর একসাথে ছিলাম, আমাদের একটা মেয়ে বাবু দুনিয়াতে আসছে, আমাদের বাবুটা আমাদের ছেড়ে চলে গেছে, আমার আমার মুন্নি আমার ছেড়ে চলে গেছে, তুমি যদি আমার ছেড়ে চলে যাও তাহলে আমি কেমন করে বাঁচবো, প্লিজ তুমি যাইও না। আমি বলে অনেক বোঝা, কিন্তু আমাকে বলে যে না, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, আমি তোকে আজকে একটা কথা বলতেছি, তুমি যদি আমার এই কথাটা রাখো তাহলে আমি বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে আমার মুন্নির কসম দিয়ে বলতেছি, আমার মৃত মেয়ের মুন্নির কসম দিয়ে বলতেছি, তুমি আর কখনো আমার বাড়ির আশেপাশে আইসো না, কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। এরপর থেকে আমি আর কখনো তার কাছে যাই নাই। এরপর থেকে আমি আজ পর্যন্ত কখনোই তার কাছে যাই নাই। তাকে আমি জানি না সে কোথায় আছে, কেমন আছে। আজকে প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে। আমি জানি না আমার ওয়াইফ আমার মা হয়েছে কিনা।